১৮৯ চন্দননগর বিধানসভার লড়াই কিন্তু জমজমাট। একদিকে যেমন হেভিওয়েট প্রার্থী শিক্ষক মনীষ পাণ্ডে, অপরদিকে বিদায়ী তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন, তার সাথে রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য বিজেপির দীপাঞ্জন গুহ। এই মুহূর্তে সরাসরি আমরা কথা বলে নেব বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহর সাথে। দাদা, আপনাকে কেটিভি বাংলায় স্বাগত। ধন্যবাদ, নমস্কার। দাদা, এইবারে লড়াই কতটা কঠিন হবে বলে মনে করছেন? লড়াই কঠিন সহজ বলে হয় না, লড়াই হয়, প্রতিদ্বন্দ্বিতাই হয়। আর এটা তো ক্রিকেট ম্যাচ, ফুটবল ম্যাচ নয় যে লড়াই কঠিন সহজ বিষয় আছে। এবারে লড়াই হচ্ছে পশ্চিমবাংলাকে বাঁচানোর লড়াই, বাঙালির অস্মিতা রক্ষার লড়াই, বাঙালির ঐতিহ্যকে ফিরিয়ে আনার লড়াই, বাঁচার লড়াই। এবার দাদা, দেখা যাচ্ছে যে এই বিগত যে চন্দননগর পৌর নিগম থেকে শুরু করে চন্দননগর বিধানসভায় প্রচুর মানুষ অভিযোগ তুলেছে বিভিন্ন কাজ নিয়ে, কার্যকলাপ নিয়ে, বিভিন্ন পুকুর বোঝাই নিয়ে, অবৈধ কনস্ট্রাকশন নিয়ে। সেই ব্যাপারে আপনি কি বলবেন? সহযোগিতা কতটা করবেন? না, এটা তো আমার নৈতিক কর্তব্য এবং তার সঙ্গে সঙ্গে আমি ব্যক্তিগতভাবে অবৈধ নির্মাণের বিরোধী। কারণ অবৈধ নির্মাণ মানেই হচ্ছে যে সেইখানে মানুষের জীবন চলে যাওয়ার আশঙ্কা থাকে। তো মানুষের জীবন নিয়ে যারা খেলা করে তাদের আমি চরম বিরোধী আছি। আমি এটা মেনে নিই না, নিজের জীবনে কোনদিন মানেনি, আগামী দিনেও মানবো না। এর প্রতিবাদ আমি চরমভাবে করি। আর পুকুর বোঝাই মানেই হচ্ছে ডিরেক্ট পর্যাবরণকে আঘাত করা। আর পর্যাবরণ যদি ডিস্টার্ব হয়ে যায় তাহলে মানুষ সুস্থভাবে বাঁচতে পারে না। জল নিকাশি ব্যবস্থা শেষ হয়ে যাবে। এমনি ধীরে ধীরে সব জায়গায় ওয়াটার লগিং স্টার্ট হয়ে গেছে। আমি আমাদের ম্যানিফেস্টোতে অলরেডি ডিক্লেয়ার করেছি আমরা যে আমরা সরকারে আসলে জল নিকাশি ব্যবস্থার অত্যাধুনিক ব্যবস্থা আমরা করবো চন্দননগরে। তো পুকুর বোঝাই মানে তো সবচেয়ে বড় ক্ষতি হবে এটা। এই জন্য এর বিরুদ্ধে আমি আছি এবং জনগণের পাশেই এটাতে থাকবো এবং অগ্রণী ভূমিকা পালন করবো। দাদা, দেখা গেছে যে আপনাদের দ্বিতীয় তৃতীয় দফায় আপনার নাম যখন ঘোষণা হলো, আপনার যারা শুভাকাঙ্ক্ষী তারা অনেকেই এই পরিযায়ী বলে আপনাকে আখ্যা দিয়েছেন এবং তার সাথে সাথে তারা রাস্তাতে অবরোধ শুরু করে দিয়েছে। তাদের উদ্দেশ্যে কি বলবেন? কেন হয়েছিল? কি বলছে আমি জানি না। বিদায়ী বিধায়ক যিনি আছেন তিনি তো এখানকার নয়, তিনিও তো তাহলে তো অনেক দূর থেকে আসছে। আর আমি তো চন্দননগরের মাটিতে বড় হওয়া ছেলে, পাশেই থাকি। এমন নয় যে বহু দূরে থাকি, এরকম না, কাছেই একদম, মানে জাস্ট বর্ডার লাইন। চন্দননগরেই আমার ছোটবেলা থেকে এখানে কেটেছে, বহুবার আমরা জগদ্ধাত্রী পুজো হেঁটেছি, বা আমার হাত ধরে হেঁটেছি, বিভিন্ন জায়গায় আমি ঘুরেছি। আমাদের যেখানেই থাকি আমাদের ছোট ছোট সবাই যেতেছি চন্দননগর স্ট্যান্ড, চন্দননগর ঘোরা, এটা আমাদের খুব স্বাভাবিকভাবে প্রক্রিয়া। আমাদের চন্দননগর আমাদের হৃদয়ের মধ্যে আছে। আর যারা বলছে তারা কিছু না কিছু ভাবে হয়তো উদ্দেশ্য তাদের ছিল, কিছু ভাবনা ছিল, সেই জন্য বলেছে। এখন আমি সবাই একসঙ্গে আছি। আর ভারতীয় জনতা পার্টি যারা করে তারা কখনো এর বিরোধিতা করে না। ভারতীয় জনতা পার্টি যারা করে তারা ভারত মায়ের জয় বলে সকল বাঙালিরা, সকল হিন্দুরা এক হয়ে কাজ করুক, এটাই প্রার্থনা। মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন, কি সাড়া পাচ্ছেন, কি বলছেন তারা? মানুষ বীতশ্রদ্ধ। 15 বছরের এই অপশাসন জঙ্গল রাজ থেকে মুক্তি চাইছে। 34 বছরের ব্যর্থ সরকারের চেয়ে বাঁচার তাগিদে সবাই মিলে একটা অ্যান্টি সিপিএম আন্দোলনের মুখ হিসেবে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছিল। কিন্তু 15 বছর তারা বুঝে গেছে যে এদের কোনো না অর্থনীতি আছে, না কোনো রাষ্ট্রনীতি আছে। এদের একটাই নীতি আছে, সেটা হচ্ছে চেয়ার নীতি। এর জন্য মানুষের সামনে একটাই বিকল্প, সেটা হচ্ছে আদর্শবাদী জাতীয়তাবাদী দল যারা ডেভেলপমেন্টের কথা বলে। যে দল প্রধানমন্ত্রী আমাদের মাননীয় নরেন্দ্র মোদীজি বলে সবকা সাথ সবকা বিকাশ, এই বিকাশকে সামনে রেখেই ভারতীয় জনতা পার্টি চলতে চায়। কারণ পশ্চিমবাংলার উন্নতি হলেই আমরা আবার মাথা উঁচু করে ভারতবর্ষের সামনে দাঁড়াতে পারবো। নাহলে আজকে 81,300 সামথিং যে বোঝ নিয়ে একটা বাচ্চা জন্মাচ্ছে, প্রায় 3 লাখ 3.25 লাখ টাকার বোঝ নিয়ে পরিবার কিছু জন্মাচ্ছে মানুষ। 2 লক্ষ কোটি টাকা বামেরা ধার রেখে গেছিল, এখন 8 লাখ কোটি টাকা ধার হয়ে দাঁড়িয়েছে। তো দেনার তো পশ্চিমবাংলা শেষ হয়ে যাচ্ছে। পশ্চিমবাংলা এ করতে মানুষের খাওয়া খাওয়াই শুরু হয়ে যাবে।
দাদা, তৃণমূল বলছে আমাদেরকে ভোট দিতে মানুষ উৎসাহী, কারণ আমাদের কাছে 100টা জনমুখী প্রকল্প আছে, বিরোধীদের কাছে কিছু প্রকল্প নেই। তৃণমূলের বহু প্রকল্প কেন্দ্রীয় সরকারের প্রকল্পে শুধু নাম বদলে করছে। দ্বিতীয় হচ্ছে যে তৃণমূলের কোন প্রকল্পটা সফল প্রকল্প। তৃণমূলের যদি বলে স্বাস্থ্যসাথী, সেটা বাইরে গিয়ে কোনো কাজ করে না, কোনো কাজে লাগে না, কার্ডটা কাগজ হয়। পশ্চিমবাংলার বহু রাষ্ট্রকম তারা স্বাস্থ্যসাথীকে মানে না, তো মানুষের বছরে 5 লক্ষ টাকা সেটা পর্যন্ত দেয়নি তারা। আর বাকি যে যে লক্ষ্মী ভান্ডার তারা বলছে 1,500, আমরা তো অন্নপূর্ণা ভান্ডার দেবো 3,000 টাকা, তাদের ডবল দিচ্ছি। আমরা বার্ধক্য ভাতা ডবল দেবো, আমরা যুবদের সম্মান ভাতা 3,000 টাকা দিচ্ছি। সব মিলিয়ে একটা পরিবারে তো 12,000, 14,000, 15,000 টাকার একটা পরিবারে আমরা দিচ্ছি। এটা তো সবচেয়ে বড় দিচ্ছি, তো মানুষের কাছে বেস্ট অল্টারনেটিভ ভারতীয় জনতা সরকার। কেন কি একমাত্র ভারতীয় জনতা পার্টি যে মানুষের বাড়িতে এতগুলো টাকার কথা বলেছে, বাকি কেউ বলতেই পারে না, ভাবতেই পারে না। দাদা, ভাতাতে কেন বাঁচবে বাঙালি? মানুষের কর্মসংস্থান নেই, মানুষের কলকারখানা নেই, শিক্ষা নেই, কোনো কিছুই নেই। সেই ব্যাপারে ভারতীয় জনতা পার্টি কতটা উদ্গ্রীব? না না, আমরা ওই জন্য বলেছি এটা ভাতা নয়, নারী সম্মান। আমরা যুবদের বলছি ভাতা না, যুব সম্মান। ভাতাতে আমরা বিশ্বাস করি না। আর আমি সব জায়গায় বলছি যে ভাতার জন্য আপনারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন, এটা আমরা বলছি না। আমরা বলছি যে আপনারা বাঁচার জন্য, আগামী প্রজন্মকে শিক্ষার ব্যবস্থা ঠিক রাখার জন্য, আগামী প্রজন্মের ভবিষ্যৎ ঠিক রাখার জন্য আপনার বাড়ির মেয়েটা, বউটা, মা, কাকিমা, জেঠিমা যাতে সুরক্ষিত থাকে, যাতে আপনাকে রাত্রেবেলা 12টার সময় উঠোনে বসে না থাকতে যে কখন মেয়েটা ফিরবে সুস্থভাবে, এই চিন্তা যাতে না করতে হয়, সেই বাংলার বাঙালিদেরকে বাঁচানোর জন্য, আর বাংলার বাঙালির জগদ্ধাত্রী পুজো চন্দননগরে তার ঐতিহ্যকে ঠিক রাখার জন্য ভারতীয় জনতা পার্টিকে ভোট দিতে বলছি আমরা। আপনি যে ভোট চাইতে যাচ্ছেন, মানুষের কাছে হচ্ছেন জনমুখী, মানুষের একদম ডোর টু ডোরে যতটা কাছে যাওয়া যায় সেখানে পৌঁছচ্ছেন, কি হাতিয়ার রাখছেন? না, আমি একটাই হাতিয়ার রাখছি। আমি ঘরের ছেলে, কাছের ছেলে। আমি পরিষ্কার বলছি যে আপনাদের কোনো প্রয়োজন হবে কলকাতা আপনাদের যেতে হবে না, আর কোনো ডায় বায় লোক ধরতে হবে না, সোজা আমাকে পাওয়া যাবে। আমি হেরে যাওয়ার পরে 5 বছর যখন কাঁধে কাঁধে রেখে চলেছি সবার সঙ্গে, জিতে যাওয়ার পরে তো সবাই আমাকে পাশে পাবে। তা আমার একটাই বিষয়, সেটা হচ্ছে মানুষের কাছে যাচ্ছি, মানুষের আশীর্বাদ চাইছি। সোজা কথা বলছি, 5 বছর সুযোগ দিন, তারপর আপনারা সিদ্ধান্ত নিন। 5 বছর পর রিপোর্ট কার্ড আপনার সামনে রেখে দেবো। হুগলিতে 18টি বিধানসভা, তার মধ্যে দেখা যাচ্ছে কিন্তু চন্দননগর বিধানসভা বলতে গেলে কলকাতার সাথে টেক্কা দেয়, কারণ এখানে হেভি ওয়েট মানুষজনও থাকেন। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কাছে কিভাবে পৌঁছচ্ছেন? সবার কাছে এক বিষয় নিয়ে পৌঁছেছি। এখানে চন্দননগর মনে হচ্ছে শিক্ষিত মানুষ, যারা সমাজ মাধ্যমে অতি সক্রিয়, যারা বৈদ্যুতিক মাধ্যমে অনেক বেশি সক্রিয়, যারা বাইরের সমস্ত যে সমাজে যে সেই সময় যে ঘটনা ঘটে সেই সমস্ত ব্যাপারে তারা সচেতন থাকে। এই জন্য মানুষ আর্যিকর দেখেছে, মানুষ সন্দেশকারী শুনেছে, মানুষ ব্যথিত, লজ্জিত বাঙালি হিসেবে। আর মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে সরস্বতী বন্দনা ভুলভাল উচ্চারণে শুনেছে। ওই জন্য মানুষ বাঙালি হিসেবে আমরা লজ্জিত যে এইরকম একজন মুখ্যমন্ত্রী বাংলায় দেওয়া হয়েছে, যে বাঙালি অস্তিত্বকে প্রশ্ন দাঁড় করিয়ে দিয়েছে। যে কোনো সময় যে কোনো ইচ্ছা করে যাচ্ছে, পাগলা দাসের মতন কাজ করছে। আমি শুধু এটুকু বলবো, ভগবান ওনাকে শুভবুদ্ধি দিই, আর ওনার সঙ্গে বাকি সবাইকে শুভবুদ্ধি দিই, যারা যে জগতেই আছে, সংস্কৃতি জগতে থাকুক আর যে জগতে থাকুক, তারা যেন তাদের স্বকীয়তা বজায় রাখতে পারে, এটুকু আমি নিশ্চিত প্রার্থনা করছি। আপনি নিজে গায়ক ইন্দ্রনীল সেনের ভক্ত ছিলেন, এখন প্রার্থী হিসেবে টক্কর দিচ্ছেন, কি বলবেন? আমি গায়কের ভক্ত ছিলাম, আছি, থাকবো। গায়ক হিসেবে কখনো কারো বিপক্ষে আমি চাই না। গান কার পছন্দ বলে এরকম হতে পারে নাকি যে প্রার্থী হয়ে গেলাম বলে তার বিরুদ্ধে আমি ইয়ে হয়ে যাবো, এটা আমি করতে পারি না। কিন্তু আমি ওনাকে যে শ্রদ্ধা, সেই জগতে আমি একটা কথাই ওনাকে বলবো, যে উনি যেহেতু সংস্কৃতি জগতের ব্যক্তি, ওনার পরিচিতিটাই কিন্তু সংস্কৃতি জগৎ থেকে উঠে এসছে। উনি রাজনৈতিক জগৎ থেকে উঠে আসেনি, আমি রাজনৈতিক জগৎ থেকে উঠে এসেছি। আমি এই মাঠে খেলতে খেলতেই বড় হচ্ছি, উনি কিন্তু অন্য জগৎ থেকে এসছেন।
তো আমি রাজনীতির জগতে এসে রাজনীতির বাইরে যদি অন্য জগতে যাই, সেখানে আমাকে নিয়ে প্রশ্ন থাকতে পারে। উনি রাজনীতির জগতে না থেকে রাজনীতি জগতে এসছেন, কাজ করছেন, ওনার ভুল করেছেন ঠিক করেছেন সেই নিয়ে বিতর্ক আমরা করি, সব ঠিক আছে, কিন্তু যে জগৎ থেকে উনি এসছেন সেই জগৎটা সম্বন্ধে যখন ওনার মাননীয় মুখ্যমন্ত্রী পাশে দাঁড়িয়ে বেসুরা গান গায়, যখন মাইকে ধরে ওনাকে গান ধরতে বলে, আমি তখন অবাক নয়নে ওনার মুখের দিকে তাকিয়ে থাকি টিভির পর্দাতে, যে এই মানুষটা গান শুনতাম, এই মানুষটার গান আমি কিনে শুনতাম, মোবাইলে রাখতাম, নিজে ইউটিউব সার্চ করে করে গানটা শুনতাম, ঠিক আছে, সে মানুষটা কিরকম হাসি মুখে এটাকে সহ্য করছে, যে তার যেটা শ্রদ্ধার জায়গা সেখানে আঘাত আসছে তারপরে চুপচাপ সহ্য করে যাচ্ছে, তার স্বকীয়তাটা তো চলে যাচ্ছে। এটা ওনার ফিরিয়ে নিয়ে আসবে, কেন ওনার পরিচয়টা কিন্তু সঙ্গীত শিল্পী হিসেবে আছে, এইটা ওনার ফিরিয়ে নিয়ে আসা উচিত। গতবার 30,000-এর মার্জিনে পিছিয়েছিলেন, দ্বিতীয় হয়েছিলেন, এবারে কতটা আসবে? 100% ক্লিন সুইপ, ক্লিন সুইপ। একদমই ক্লিন সুইপ দেওয়ার জন্য একদম তৈরি দীপাঞ্জন গুহ। তিনি বললেন সঙ্গীত জগতের মানুষ হচ্ছেন তার প্রতিদ্বন্দ্বী, তিনি সঙ্গীত জগৎ থেকে উঠে এসেছেন। দীপাঞ্জন গুহর খেলার মাঠ হচ্ছে রাজনীতি মহল। তিনি উঠেছেন রাজনীতির বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে দিয়ে। সুতরাং লড়াই কিন্তু এবার জমজমাট চন্দননগর বিধানসভায়। অপেক্ষায় 4 মের দিকে। হুগলি চন্দননগর থেকে অমল চক্রবর্তী, কেটিভি বাংলা।